এরপরে দেখেন আমরা যখন স্ক্রল করতেছি, এই যে একটা ডিপ, ঠিক আছে, আমরা যেখানে যাই না কেন ডিপটা কিন্তু তার জায়গা ধরে রাখছে, সে কিন্তু নড়তেছে না। উপরে যে মেনু সেকশনটা বা মেনু এরিয়াটা, এটাও কিন্তু তার জায়গা ধরে রাখছে, সে কিন্তু নড়তেছে না। তো এই ধরনের কাজ আমরা কিভাবে করব? এখানে দেখেন একটার উপর একটা চলে আসছে। এরপরে দেখেন এখানে কয়েকটা কাজ আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু অপাসিটি কালার, যার কারণে পিছনের জিনিসও দেখা যাচ্ছে একটু ঝাপসা। এগুলো আমরা আজকে দেখব। এখানে আরেকটা উদাহরণ দিয়ে রাখছি আমি, এই যে সেম টু সেম কাজ। এখানে দেখেন অর্ধেক উপরে চলে গেছে, অর্ধেক নিচে নেমে আসছে। তো এই কাজটা আমরা চলেন শিখে আসি কেমনে করা যায়। বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করা যায়। এটা হলো আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, যেখানে যেটা সুবিধা হবে সেখানে সেটা ব্যবহার করতে হয়। এটাই করতে হবে বা এরকম করতে হবে, এটা এরকম কিছু না। আজকে হচ্ছে ক্লাস 11। আমি প্রবলেম করেছি, মনে হচ্ছে যে আমি সেন্টারটা করতে পারি, লেফট দিয়েছি ডট দিয়েছি। হ্যাঁ, যদি একটা 1200 এখন বিষয়টা এরকম, সিচুয়েশন দুই রকমের পড়ে, ঠিক আছে। যদিও এটা আমি টপিকের মধ্যে আসতাম আগেই বলে দিই, যেহেতু অনেক কনফিউশন আপনার মাথায়। সিচুয়েশন দুই রকমের পড়ে। একটা হচ্ছে যে কখনো আমরা চাই যে উপর থেকে কিছুটা জায়গা বাদ দিয়ে আমরা কন্টেন্ট শুরু করব। একটা ইমেজে ধরেন বা একটা লেখা, বাম পাশে একটা ইমেজ, ডান পাশে একটা লেখা, লেখাটার উপরে একটু জায়গা রেখে লেখাটা শুরু করব। এই একটা সিচুয়েশন, তখন আমরা মার্জিন দিয়ে কাজ করতে পারতেছি, কোনো প্রবলেম নেই, বা প্যাডিং নিয়ে কাজ করতে পারতেছি। আবার অনেক সময় সিচুয়েশন এরকম পড়ে যে আমার এই কন্টেন্টটা ইমিডিয়েটলি মিডল বরাবর আনতে হবে। কন্টেন্ট বড় হলো সে মিডিলে থাকবে, কন্টেন্ট ছোট হলো অটোমেটিক্যালি সে অ্যালাইনমেন্টটা মিডিলে থাকবে। ঠিক আছে, এরকম সিচুয়েশনও পড়ে কখনো কখনো। সেক্ষেত্রে আমাকে পজিশন ছাড়া বিকল্প পথ নেই। বিকল্প পথ আছে, বাট পজিশনটা বেটার। ওকে, আমি আজকে লিংকটা আপলোড করেছি না জানি না, দেখতে পাচ্ছি। আচ্ছা, অসুবিধা নেই, না হলে আবার দিয়েন, দিয়ে আমাকে নক দিয়েন যে আমি আপলোড করে দিচ্ছি, আমি দেখে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে ফেলি। ইমেজেস, সিএসএস, সিএসএস এর ভিতরে style.css, আর এখানে থাকবে হচ্ছে index.html। পুরোটাকে প্রজেক্ট আকারে ব্র্যাকেট ওপেন করে নিই। শর্টকাটলি নিয়ে আসার জন্য নট সাইন ট্যাব। ওকে, প্রথমে আমরা দেখে আসি পজিশনের কাজটা। পজিশন নিয়ে আমরা কি কাজ করতে পারি। পজিশন, সিএসএস টা লিংক করে ফেলি। সিএসএস style.css, এতটুকু কাজ তো আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, আমি এখানে একটা ডিপ নেই, নাম দিলাম মেইন। ভালো করে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। মেইন নামে একটা ডিপ নিলাম। সিএসএস টা আমি লিংক করাই, সিএসএস টার ভিতরে কিছু লিখতে হবে আমাকে, আমি ডানে বামে করে দিলাম। ওকে, মেইনটাকে ধরি, ডট মেইন, উইথ দিলাম ধরেন 500 পিক্সেলে দেই, হাইট করে দিলাম 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি একটা বর্ডার দিলাম, একই তো কাজ। 2 পিক্সেল সলিড, কালো একটা কালার দিলাম। ওকে, আচ্ছা, এখানে হেক্সাকোড ব্যবহার করছি। হেক্সাকোডের ভিতরে আমরা জানি যে 6টা সংখ্যা লিখতে হয়, তাই না? কখনো কখনো সিচুয়েশন এরকম পড়ে যে 6টা সংখ্যার 6টাই একই সংখ্যা, 6টা 1, 6টা 2, 6টা এ, 6টা বি, একই, মানে মানে একই লেটার 6টা। সেক্ষেত্রে আমরা 3টা ব্যবহার করতে পারি। ওকে, যেমন এখানে দেখেন 3টা 3 লেখার পরেও আমাকে যে কালার দেখাচ্ছে, আমি যদি 6টা 3 লিখি একই। ভিএস কোডে কন্ট্রোল এ না, ভিএস কোডে সরাসরি চলে আসে, এমনি চলে আসে সব ক্ষেত্রে। যেমন 3টা ডি,
এই যে একটা হালকা সাদা কালার আসছে, 6টা ডি দেন, একই, যে কোনো ক্ষেত্রে মনে থাকবে। সেই ক্ষেত্রে 3টা ব্যবহার করাটা বেশি স্ট্যান্ডার্ড, এটা মনে রাখবেন যে 3টা ব্যবহার করাটা বেশি স্ট্যান্ডার্ড। 6টা ব্যবহার করা একেবারে নন স্ট্যান্ডার্ড না, ওটাও ব্যবহার হয়, বাট 3টাই মানুষ বেশি ব্যবহার করে। আচ্ছা, সো দেওয়ার পরে যদি আমরা রিলোড করি বা এটাকে ওপেন করে নিই, চলে আসছে। এটাকে একটু মাঝখানে নিয়ে আসি আমরা, মার্জিন 0 না দিয়ে করে দিলাম 50 পিক্সেল, উপরে 50 নিচে 50 আর ডানে বামে অটো, উপরে একটু জায়গা ফাঁকা থাকবে। ওকে, এখন এর ভিতরে আমি একটা বক্স নিলাম, বক্সটাকে ধরার জন্য মেইনের ভিতরে বক্স উইথ করলাম, সাপোজ কত করা যায়, 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি রেড দিয়ে একটা কালার নিয়ে আসি। এটা কোথায় আসবে বলেন তো, এই ডিপটা কোথায় আসবে, এখানে আসবে না ইকোনে আসবে, এখানে আসবে। এই বর্ডারের ভিতরে আসবে না বাইরে আসবে, বাইরে আসবে কার কার মত বলেন, বাইরে আসবে কার কার মত, ভিতরেই তো আসবে, বাইরে আসবে কি করে, কারণ এটা তো তার জন্য একটা বরাদ্দ, একটা জায়গা করে দিছি, আমি বর্ডার করে দিয়েছি, তার ভিতরে না সেটা কন্টেন্টটা আছে, বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, বাইরে আনার জন্যই তো আমরা এখন পজিশন ব্যবহার করবো, আর না হলে তো পজিশনের প্রয়োজনই ছিল না, ব্যাপারটা তাই না। আচ্ছা, রিলোড করলাম, চলে আসছে। এখন কথা হলো যে এটাকে যদি আমি রাইটে আনতে চাই, খুব ইজিলি নিয়ে আসতে পারি। কিভাবে আনতে পারি, ফ্লোট রাইট, সেভ করলাম, চলে আসছে। ফ্লোট যদি আপনি বটন করতে চান, দেখেন তো পারেন কিনা, ফ্লোট রাইট করছেন, লেফট করছেন, ফ্লোট বটন বলে কিছু আছে নাকি, তাহলে নিচে আনতে আমি পারতেছি না। অর্থাৎ আমি বোঝাইতে চেষ্টা করতেছি যে ফ্লোটেরও একটা সীমাবদ্ধতা আছে, তাকে আমি হয়তো লেফটে বা রাইটে মুভ করাইতে পারতেছি, আদারওয়াইজ অন্য কোথাও মুভ করাইতে পারতেছি না। আমার এখন প্রয়োজন হচ্ছে এটাকে নিচে নিয়ে আসা, এটা আমি চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, যাকে আমরা মুভ করাইতে চাই, যাকে আমরা নাড়াচাড়া করাইতে চাই, তাকে বলতে হয় পজিশন অ্যাবসলিউট। মনে থাকবে, পজিশন অ্যাবসলিউট, পজিশন হচ্ছে প্রপার্টি, অ্যাবসলিউট হচ্ছে ভ্যালু। পজিশন হচ্ছে প্রপার্টি, অ্যাবসলিউট হচ্ছে ভ্যালু। আচ্ছা, এরপরে হলো সেকেন্ড কথা হচ্ছে, যখন আমরা পজিশন অ্যাবসলিউট ব্যবহার করব, তখন এর সাথে আমাকে ওই যে দুইটা অক্ষ, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, তাই না, এই ওয়াই অক্ষ কোন জায়গা, সে মানে পজিশন অ্যাবসলিউট দেওয়ার মানেটা হলো সে তার জায়গাটা ছেড়ে দিবে, ফ্লোট লেফটের মতো সেটা জায়গাটা ছেড়ে দিবে, ঠিক আছে। এখন তাকে আমি যেখানে খুশি সেখানে আমি মুভ করাইতে পারবো, জাস্ট এতটুকু করে দিলে আমি সেভ দিই, রিলোড করি, কোনো পরিবর্তন আসবে না, অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার কথা ছিল তেমনই হবে, ঠিক আছে। সো ফ্লোট রাইটে উঠাই দিই, যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হচ্ছে, মানে পরিবর্তন বোঝা যাচ্ছে না। তো এটা পরিবর্তন বোঝা যাবে তখন যখন এর সাথে আমি অক্ষগুলিকে বলে দেব যে তার স্থানটাকে আমি নির্দিষ্ট করে দেব। এই নির্দিষ্ট স্থানটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা 4টা প্রপার্টি পাই, যেগুলোকে বলা হয় পজিশনের প্রপার্টি, ঠিক আছে। পজিশনের প্রপার্টি সেগুলো হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, 4টা প্রপার্টি, সিম্পল প্রপার্টি। অর্থাৎ পজিশন অ্যাবসলিউট করার পরে আমি টপে তাকে কোথায় রাখবো, রাইটে কোথায় রাখবো, বটমে কোথায় রাখবো, লেফটে কোথায় রাখবো, অর্থাৎ তাকে কোথায় রাখতে চাই সেটা আমাকে এই 4টা প্রপার্টির মাধ্যমে বলে দিতে হবে। ক্লিয়ার?
এই চারটা প্রপার্টির ভিতরে দুইটা প্রপার্টি আমরা ব্যবহার করতে পারবো, বুঝতেই পারছি আমরা। টপ বটম থেকে যে কোনো একটা, লেফট রাইট থেকে যে কোনো একটা। এর লজিকটা কি? ধরেন এটাকে আমি চাচ্ছি যে বাম পাশে কোনায় সে দাঁড়াক, তাহলে আমাকে বলতে হবে যে লেফট থেকে বা লেফটে, মনে করেন লেফটে এবং টপে। তো একই জিনিসকে তো আমি বলতে পারি না তুমি লেফটেও দাঁড়াও রাইটেও দাঁড়াও, এত লজিক্যাল না, তাই না? হয়তো বলতে হবে লেফট, নয়তো বলতে হবে রাইট। একইভাবে হয়তো বলতে হবে টপ, নয়তো বলতে হবে বটম। তাহলে বুঝতে পারলাম যে টপ বটম থেকে যে কোনো একটা, লেফট রাইট থেকে যে কোনো একটা। ক্লিয়ার? আচ্ছা, কোন কোন জায়গা দেখবেন চারটাই ব্যবহার করছে, সেটা ভিন্ন লজিকে। ঠিক আছে? যেমন এটার উইথই হলো 100%, তাহলে টপ লেফট মানে 0 রাইট 0 বললে তো কোনো কিছুই বলার দরকার হয় না, তাই না? তো এটা নন স্ট্যান্ডার্ড কাজ। ঠিক আছে? টপ বটম লেফট। আমার অপশন কি মানে দুইটা পজিশনই তো বলে দিতে হবে, অর্থাৎ সে হ্যাঁ শুধু লেফটে যাবে না, টপ লেফটে। হ্যাঁ, দুইটা অবশ্যই বলতে হবে, দুইটা বলতে হবে। এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। ওই অক্ষ বরাবর একটা। লেফট বলে রাইট বলে, রাইট বলা যাবে না, আর টপ বলে বটম। বটম বলা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে ধরেন সেন্টার করে সেন্টার ভিন্নভাবে করতে হয়, ওটা আমার আসতেছে, সমস্যা নেই। এখন কথা হলো এই যে প্রপার্টি গুলো পাইলাম, ধরেন এটাকে আমি চাচ্ছি একেবারে টপে নিয়ে যাইতে, একেবারে টপে। তখন আমাকে বলতে হবে টপ থেকে 0। টপ থেকে 0 মানে হচ্ছে টপে 0 পিক্সেল জায়গা রেখে সে দাঁড়াবে। যদি টপ থেকে যদি বলি 100 পিক্সেল, টপে সে 100 পিক্সেল জায়গা রেখে 101 এসে দাঁড়াবে। বুঝতে পারছি? টপ থেকে যদি বলি 50% জায়গা রেখে 51% এসে দাঁড়াবে। বুঝতে পারছি? নিচের দিকে তো আসবে। হ্যাঁ, নিচের দিকে তো আসবে। নিচের দিকে আসবে। একইভাবে লেফট রাইট একই লজিক, সব একই। সেখানে আমি বলে দিলাম সাপোজ টপ থেকে 0, টপে একদম টপে সে গিয়ে দাঁড়াক, 0 পিক্সেল জায়গা ফাঁকা রেখে সে দাঁড়াক। আর বলে দিলাম লেফট থেকে 0। এখন বলেন তো এটা কোথায় দাঁড়াবে? সে কি বক্সের ভিতরে, বক্সের ভিতরে দাঁড়াবে না বক্সের বাইরে দাঁড়াবে? বক্সের ভিতরে যেখানে ছিল সেখানে থাকবে। ভিতরে। তাহলে এত কষ্ট করে কেন আমরা পজিশন ব্যবহার করলাম? পজিশন তো ব্যবহার করছি যাতে করে পজিশন অ্যাবসলিউট লেখার কারণে বক্স থেকে আমরা বাইরে মুভ করতে পারি, একটা ট্রিপকে আরেকটা ট্রিপের উপরে নিয়ে যেতে পারি, এজন্য না? লজিকটা বোঝেননি? বুঝতে পারছেন? ওখানে যদি আরেকটা একটা ডিপকে আমরা আরেকটা ডিপের উপরে নিয়ে যাওয়া, দেখেন এখন এটা কিন্তু ছিল এই ডিপের ভিতরে চাইল্ড হিসেবে, এখন এই ডিপের বাইরে নিয়ে আমি বডির ট্যাগের উপরে তাকে বসাই দিলাম। ব্যাপারটা এরকম না? তার বাহিরে এখানে যদি অন্য একটা ডিপ থাকতো সেই ডিপের উপরে আমি বসাই দিলাম। বুঝাইতে পারছি? আচ্ছা, সেটা আবার দেখাই। এটা হচ্ছে আমার প্যারেন্টস, এটা হচ্ছে আমার চাইল্ড। আমি যদি পজিশন অ্যাবসলিউট ব্যবহার না করতাম, তাহলে এই চাইল্ডটা, এই বক্সটা কোনোভাবেই এই প্যারেন্টসকে ভেদ করে বাইরে বেরোতে পারতো না, তাই না? বেরোতে পারতো না, এখানে থেকে যেত। আমি চাচ্ছি যে এটাকে বাইরে বের করব, বাইরে বের করব, বা এটাকে আমি অন্য আরেকটা ডিপের উপরে নিয়ে যাব। অন্য আরেকটা ডিপের উপরে নিয়ে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করতে হবে পজিশন অ্যাবসলিউট। ওকে, পজিশন অ্যাবসলিউট যখন আমি ব্যবহার করলাম, সরি, পজিশন অ্যাবসলিউট ব্যবহার করার সাথে সাথে আমরা চারটা প্রপার্টি পেয়ে যাই, টপ বটম লেফট রাইট। এই চারটা প্রপার্টি থেকে আমাকে যে কোনো দুইটা প্রপার্টি চুজ করে ব্যবহার করতে হবে তার স্থানটাকে বলে দেওয়ার জন্য, যে আমি তো পজিশন অ্যাবসলিউট ব্যবহার করলাম, সে তার জায়গাটা ছেড়ে দিয়েছে, এখন সে তাকে আমি কোথায় স্থাপন করতে চাই। সবাই বুঝতে পারতেছেন? অ্যাবসলিউট বলার মাধ্যমে ছিল বক্সটাকে ফ্রি করে দিলাম। ফ্রি করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, সে এখন আমি ধরলাম যেখানে বসে দেবো, সেখানে বসাইতে পারি। ওকে, কিন্তু সে থাকবে হচ্ছে মেইনের আন্ডারে। মেইনের আন্ডারেই থাকবে। আচ্ছা, এখন কথা হলো যে তাকে তো আমি ফ্রি করে দিলাম, বেশ ভালো কথা। আচ্ছা আচ্ছা, বেশ কিন্তু আমরা আমাদের সিচুয়েশন এরকম পড়তে পারে যে এটাই বেশি পড়ে থাকে আর কি, আমাদের এরকম বেশি ব্যবহার করা লাগতে পারে। সেটা হচ্ছে যে তাকে আমি ফ্রি করব, বাট সে এই যে মুভমেন্টটা করতেছে টপ বটম লেফট রাইট অনুযায়ী যে মুভমেন্টটা করতেছে, এটা সে তার প্যারেন্টস অনুযায়ী করবে। আমি টপ 0 বললে সে তার প্যারেন্টস এর টপ 0 হবে, লেফট 0 করলে সে তার প্যারেন্টস এর লেফট 0 হবে। বুঝাইতে পারছি বিষয়টা?
এরকম আমি চাইতেছি। যেমন ধরেন, হ্যাঁ, এখানে যদি একটা উদাহরণ দেই, এখানে ধরেন এই যে একটা গোল ডিপ, এটা হচ্ছে পজিশন দিয়ে তাকে এখানে আনা হয়েছে, বাট পজিশন দিয়ে তাকে বলা হয়েছে রাইট থেকে 0, বটম থেকে 0। সে রাইট থেকে 0 মানে কি একদম নিচে কোনায় চলে আসার কথা, বাট আসেনি। সে তার প্যারেন্টস এর রাইট 0 এবং বটম 0 হয়েছে। বুঝতে পারছি? মুভমেন্টটা করতেছে তার প্যারেন্টস কে কেন্দ্র করে। বিষয়টা সবার কাছে ক্লিয়ার? যত সময় পর্যন্ত আমরা নর্মালি এভাবে টপ 0 লেফট 0 করব, তখন সে মুভমেন্টটা করবে পুরো স্ক্রিনের অনুযায়ী, পুরো স্ক্রিন অনুযায়ী। স্ক্রিনের টপ 0 বটম 0 হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু আমরা যদি চাই যে প্যারেন্টস এর অনুযায়ী সে মুভমেন্টটা করুক, তখন ওই প্যারেন্টস কে আমাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে প্যারেন্টস এর সাথে, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। প্যারেন্টস কে আমাকে বলে দিতে হবে, এই যে প্যারেন্টস, এই প্যারেন্টস কে আমাকে বলে দিতে হবে কি পজিশন রিলেটিভ। হ্যাঁ হ্যাঁ, তখন প্যারেন্টস এবং চাইল্ডের সেই যে পূর্বের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আবার নিয়ে আসলাম। এখন আমি যতই টপ বটম লেফট রাইট করি, সে মুভমেন্টটা করবে তার প্যারেন্টস অনুযায়ী। ক্লিয়ার? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ তো আমার ডিজাইনের স্বার্থে আমি এরকম আর্ট বক্স পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন আমি একটা ছোট বক্স করছি শুধুমাত্র এই প্রিন্টার জন্য মানে ডিজাইন করার জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে যদি ওইটার উপরে থাকে কি ওইটার সাথে কি ব্যাপারটা কেমন হবে? এখানে আপনি দুইটা ডিপ নেবেন। এই বড় বক্সটা ধরে না পাশাপাশি, হ্যাঁ। ঠিক আছে? এবারে ওই বক্সটা এর উপরে রাখলাম। হ্যাঁ, ওই পাশে তারও কি উপরে থাকবে? তার উপরে থাকবে। আচ্ছা, উপরের যে বিষয়টা ওটা আমি আসতেছি, ওটা আমি দেখাচ্ছি। সেখানে গেছে জেড ইন্ডেক্সের ব্যাপার আছে। রিলোড করলাম, চলে আসছে। আচ্ছা, এখানে পজিশন অ্যাবসলিউটের জায়গায় পজিশন রিলেটিভ। রিলেটিভ প্যারেন্টস কে বলতে হয় পজিশন রিলেটিভ, আর অ্যাবসলিউট যাকে আমি মুভ করাবো তাকে বলতে হয় পজিশন অ্যাবসলিউট। আর যাকে আমরা পজিশন অ্যাবসলিউট করি, তখন পজিশন অ্যাবসলিউট করার সঙ্গে সঙ্গে আমরা চারটা প্রপার্টি পাই, টপ বটম লেফট রাইট। ওকে, পজিশন রিলেটিভ মানে হচ্ছে কাকে কেন্দ্র করে সে মুভমেন্টটা করবে, আর অ্যাবসলিউট মানে হচ্ছে যে কে মুভমেন্টটা করবে। ক্লিয়ার এবার? আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আরেকটা ডিপ নেই। আচ্ছা, এটাকে দিয়ে আরেকটু আমরা প্র্যাকটিস করে আসি। মনে করেন আমি টপ থেকে 0 না দিয়ে যদি আমি টপ থেকে 100% দিই, 0 দিলাম না, দিলাম টপ থেকে 100%, কোথায় আসবে বলেন তো? এটা কোথায় আসবে? টপ থেকে 100% দিলে কোথায় আসবে? এখানে থাকবে। এখানে যদি বলি 10 পিক্সেল, 10 পিক্সেল জায়গা ফাঁকা রেখে নিচে আসে, 20 পিক্সেল বলে 20 পিক্সেল জায়গা ফাঁকা রাখে, তাহলে 100% বললে পুরোটা ফাঁকা রেখে নিচে চলে আসবে। লজিক তো তাই বলে, তাই না? আমি যদি তাকে এই এই বাহিরে এই কোনায় নিয়ে আসতে চাই, পারবো না? টপ থেকে 100% করলাম, হ্যাঁ 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 90% করে দেখি কি হয়। এই যে চলে আসছে। ঠিক আছে, আমি যদি লেফট থেকে করে দিই 100%, কোনটা? আমি যাকে মুভ করাইতেছি তাকে, আমি কোথায় বসাবো না বসাবো সেটা বলে দিতে হবে। আমি যাকে মুভ করাইতেছি তাকে, অর্থাৎ যাকে পজিশন অ্যাবসলিউট করছে তাকে। হ্যাঁ, প্যারেন্টস আর কোনো কাজ নাই, যাকে মুভ করাবো তাকে। ওকে, লজিক্যাল, এটা তো লজিক্যাল। কারণ নড়াইতেছি তো তাকেই, তাকে তো নড়াইতেছি, সুতরাং তাকেই তো বলে দিতে হবে তুমি এখানে গিয়ে বসো। নামগুলো খুব সুন্দর করছে, প্যারেন্টস, চাইল্ড, সিভিলিংস, সব সিভিলার নাম, যাতে মনে রাখতে সুবিধা হয়। তো পারা গেছে না? এটা বুঝতে পারছেন সবাই? মাঝখানে যদি আনতে চাই, টপ থেকে কি বলবো? টপ থেকে সেন্টার বলে কিছু নেই, টপ বটম লেফট রাইট চারটা। টপ থেকে 50%, 50% দিলে কি হবে বলেন তো? 50% দিলে 51 থেকে শুরু হবে, তাই না? 51 থেকে শুরু হবে, 50% জায়গা রেখে দিয়ে 51 থেকে শুরু হবে।
আচ্ছা দেখাচ্ছি আমি লেফট থেকেও করে দিলাম 50%, এইখানে চলে আসার কথা, চলে আসছে। অ্যাকুরেটলি মাঝখানে আনার জন্য কি করতে পারি, দেখেন একটা টেকনিক শেখাই দিই। এই বক্সটার উইথ কত, 100 পিক্সেল। যদি আমি এখানে মার্জিন লেফট করলাম 30 পিক্সেল বা 50 পিক্সেল করি, বলেন তো সে কি হবে? মার্জিন লেফট করলাম 50 পিক্সেল, তার মানে কি 50 পিক্সেল বামে জায়গা রেখে ডানে সরে যাবে, তাই না? বুঝতে পারতেছেন সবাই? আমি যদি মার্জিন লেফট করি -50 পিক্সেল, তাহলে কি হবে? সে ডানে সরার জায়গা উল্টো বামে সরবে, এই তো। আচ্ছা, মার্জিন লেফট 50 পিক্সেল দিলে সে লেফটে জায়গা রেখে ডানে সরবে, আর মাইনাস দিলে উল্টা কাজ হওয়ার কথা। দেখি আসলে হয় কিনা, হয়েছে? একইভাবে হ্যাঁ, মার্জিন টপ করে দিলাম -50 পিক্সেল। 50 পিক্সেল মানে কি টোটাল উইথের অর্ধেক, তাই না? জি জি জি, দেখেন ট্রাই করে দেখেন হয় কিনা। আমাকে সেভ দিইনি, হ্যাঁ সেভ দিইনি, ঠিক আছে। হ্যাঁ মাইনাস মানে কি আপনার যখন যেটা প্রয়োজন, মার্জিন লেফট দিলে লেফটে জায়গা রেখে ডানে সরবে, আর মাইনাস দিলে হচ্ছে ডানে সরার পরিবর্তে আরো ভিতরে ঢুকবে, উল্টা কাজ করবে, তাই তো? এটা আমাদের প্রয়োজন হয়, প্রায় প্রয়োজন হয় মার্জিন লেফট এই -%। আচ্ছা ভাই বললেন যে পার্সেন্ট দিলে কি হবে, দিয়ে দেখি কি হয়, কি হয়েছে, কেন হয়েছে, কেন হয়েছে, অ্যান্সার দেন। চাইল্ডকে যখন বলবো 50%, যে কোনো বিষয়ে বললাম উইথ 50%, মানে তার প্যারেন্টস এর অর্ধেক, মনে থাকবে? আর যেন না ভুলেন। হ্যাঁ, এটা পিক্সেল ধরে করাই বেটার। প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এটা আমরা পিক্সেল দিয়েও করবো না, পার্সেন্ট দিয়ে করবো না, করবো অন্যভাবে। বাট একটা পদ্ধতি আমি দেখালাম, যে কোনো কোনো ক্ষেত্রে এটাও আমরা ব্যবহার করে থাকি কাজের সহজের জন্য। যেমন ধরেন এখানে আমি করে দিলাম 150, মেজারমেন্টটা আবার কিন্তু আমার হিসাব করে ঠিক করতে হবে, তাই না? চেঞ্জ হয়ে গেছে না, আবার ডানে সরে গেছে না? সো কিছু কিছু ক্ষেত্রে আমাকে পিক্সেল দিয়ে করতে পারি, যখন দেখবো যে আমার যে ডিপটা সেই ডিপটা এর থেকে বড় হওয়ার কোনো সুযোগ নাই, এটাই ফিক্সড। একটা শেপ হতে পারে, একটা শেপ আমি ডিজাইনের কারণে দিয়ে রাখলাম, শেপ তো আর চেঞ্জ হবে না, বাট ভিতরে একটা ডিভিশন করলাম বা ভিতরে একটা এরিয়া করলাম যেখানে কন্টেন্ট থাকবে। কন্টেন্ট তো চেঞ্জেবল, আজকে একটা থাকবে কালকে আরেকটা থাকবে, তখনই প্রবলেম হবে। ওকে, তো আমরা যদি চাই যে এটা অ্যাকুরেটলি মাঝখানে চলে আসবে, যত বড় হয় হোক ছোট হয় হোক আমার দেখার বিষয় না, সেক্ষেত্রে আপাতত একটা লাইন মুখস্থ করে ব্যবহার করবেন, বোঝার দরকার নেই, বুঝাই দিচ্ছি না, মুখস্থ করে ব্যবহার করবেন। সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি ভ্যালু হিসেবে দিবেন ট্রান্সলেট, ফার্স্ট ব্র্যাকেট এখানে বলে দিবেন 50%, 50%, এই মার্জিনটার জন্য দরকার নেই। টপ 50%, লেফট 50% তো অবশ্যই থাকবে, এটা দেওয়ার পরে এই লাইনটা লিখে দেবেন। ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%, মাইনাস সরি, এটাও মাইনাস হবে। ট্রান্সলেট -50%, -50%, ওকে। এটা আমি পরে যখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে কাজ করে। এখন সে মাঝখানে চলে আসবে, আমি যত ছোট করি না কেন সে মাঝখানেই থাকবে, যত বড় করি না কেন তাও সে
ক্যালকুলেট করে সে মাঝখানেই থাকবে। প্রাইম পয়েন্ট থেকেই তারপর সে শুরু করবে। হ্যাঁ, সে মাঝখান থেকেই শুরু করবে। ক্লিয়ার? তাহলে অ্যালিমেন্টটা ঠিক থাকবে। হ্যাঁ, এটা ঠিক থাকবে। আর যদি মনে করেন যে 19-20 করতে যায় সেক্ষেত্রে কি পার্সেন্ট নিয়ে করতে হবে? হ্যাঁ, সেভাবে করবে পার্সেন্ট নিয়ে। পার্সেন্ট নিয়ে করলে হবে। তখন এই লাইনটা লেখারই দরকার নেই, আপনি আপনার মতো করে বসাই দিলেন। ঠিক আছে? তখন একটু অফার বড় হ্যাঁ, এখন যদি আমি বলি যে এটাকে আমি লেফট বরাবর মাঝ বরাবর আনতে চাই, লেফট বরাবর, ঠিক আছে, অর্থাৎ কি বলবো, লেফটে থাকবে কিন্তু টপ বটম থেকে মাঝ বরাবর থাকবে, যেটা ওই যে ইমেজের ক্ষেত্রে বলছিলাম, আপনারা যেটা নিয়ে কনফিউশন ছিলেন। ঠিক আছে, ডান পাশে একটা ইমেজ রাখবেন, অ্যালাইনমেন্ট থাকবে মিডিলে। ওটা যদি করতে চাই সেক্ষেত্রে এখান থেকে একটা 50% উঠাই দেন, এখান থেকে টপ থেকে করে দেন 50%, লেফট থেকে তো 0 থাকবে, তাই তো, 0, আর এখানে ট্রান্সলেট করে দেন ওয়াই, ওয়াই অক্ষ বরাবর 50% থাকবে। ক্লিয়ার? ডানে এখানে যেতে গেলে কেন এটাও তো ওয়াই অক্ষ, উপর নিচের মাঝখানে। জাস্ট আমরা এখানে লেফট থেকে 0 না করে করে দিলাম রাইট থেকে 0, রাইট থেকে 0 করে দিলাম, এই এখানে চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, উপরে মাঝখানে চলে আসবে। জি জি, -50%, সব ক্ষেত্রে -50%। ঠিক আছে, যদি আমি চাই যে এই বরাবর আনবো, ঠিক মাঝ বরাবর আনবো, সেক্ষেত্রে কি করব, টপ থেকে করে দেবো 0, রাইট থেকে বা লেফট থেকে, একই তো কথা, রাইট থেকে না লেফট থেকে হবে, লেফট থেকে 50%, রাইট থেকে দিলে এখানে একটু প্রবলেম হয়ে যাবে, এই জন্য লেফট থেকে করলাম। আর এখানে ট্রান্সলেট এক্স দিয়ে দিলাম, অবশ্যই এক্সটা বড় হাতের, ছোট হাতের না, এক্স বা ওয়াই এটা বড় হাতের। আসছে? এটা লাগে না, ওয়াই অক্ষটা আমাদের লাগে, এই এক্স অক্ষ সাধারণত লাগে না, কারণ এটা আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এমনি চলে আসে মাঝখানে, বা মার্জিন অটো দিলে এমনি মাঝখানে চলে আসে, সে এত কষ্ট করার কোনো প্রয়োজন হয় না। বড় হাতের কি ব্যবহার আরো আছে? বড় হাতের ব্যবহার বড় হাতের অক্ষর। আরো কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে। জি জি, সবগুলো করে দিলে মানে এক্স ওয়াই এর মধ্যে বড় হাতের, এরকম কি কোনো সমস্যা পাচ্ছেন কি এটা বড় ধরনের ছোট ধরনের? সাধারণত এই অক্ষ যখন আমরা বোঝাইতে চাই, অক্ষ বোঝানোর জন্য সে সব ক্ষেত্রেই বড় হাতের আসে, একটা বা দুইটা জায়গায় না আসতে পারে, বাকি সব ক্ষেত্রেই আসে। আমরা কি যখন মার্জিন অক্ষ বোঝাইতে চাই, বুঝে দেবো তাহলে? হ্যাঁ, মার্জিন লেফট আর মার্জিন টপটা প্রয়োজন নেই, যদি আপনি অ্যাকুরেটলি মাঝ বরাবর আনার ট্রাই করেন কোনো কিছু, সেক্ষেত্রে মার্জিন দিয়ে আনার কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, যে কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন যখন যেটা হবে আমরা তখন সেটা ব্যবহার করবো, এই জন্য আমি সব ধরনের শেখাই দিচ্ছি, আচ্ছা, আপনি তো যখন যেটা প্রয়োজন। স্কোয়ারের মধ্যে মাঝখানে আছেন, এখন যদি এটা আয়তক্ষেত্র হইতো তখন কি 50% দিয়ে করা যেত? কোনটা আমি বুঝি নেই ভালো। এটা যদি এরকম স্ক্রিন সাইজের মতো হইতো তখন এটা লজিক কি বলে, ধরেন যা আছে তারপরে প্যারেন্টস এর উপরে সে ক্যালকুলেট করবে। প্যারেন্টসটা যেরকমই দেন, আপনি ট্রায়াঙ্গেল দেন আর সার্কেল দেন আর যাই দেন না কেন, তারপরে ক্যালকুলেট তার উপরে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। ট্রায়াঙ্গেল কিভাবে নেই সেটা সব তো দেখছি যে বক্স এটা পরে দেখাবো ভয় নেই। সেটা বুঝতে পারছেন? এতটুকু কি বুঝছেন? পজিশনের কনসেপ্ট তো ক্লিয়ার? আচ্ছা, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে এই পজিশন নিয়ে আর একটু অ্যাডভান্স আমরা কাজ করি। চলেন, সেটা কিভাবে আমি আরেকটা প্রশ্ন করি। বলেন। যেটা আমি কমেন্ট করে রাখছি মার্জিন লেফট টপ, এটা কি আমার সেক্ষেত্রে যেটা আমি 19-20 করতে চাই সেক্ষেত্রে কি মার্জিন 19-20 যখন করতে চাই সেক্ষেত্রে করতে চাই, নাকি শুধু একটু অফার করে এটা করব, যেটা কমেন্ট করছি কোনটা করব? আমরা যদি 19-20 করতে চাই, আমরা নির্দিষ্ট একটা ফিক্সড জায়গায় রাখতে চাই, যেমন আমি চাই টপ 0 লেফট 0, এখানে আমি রাখতে চাই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে এই মার্জিনও ব্যবহার করার প্রয়োজন হবে না, এটা ব্যবহার করার প্রয়োজন হবে না। ঠিক আছে, অথবা এমন যদি হয় যে একটা শেপ, নির্দিষ্ট একটা তিন কোণ একটা শেপ, অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে থাকে, এখানে আছে, দেখি, ধরেন এই যে একটা শেপ, একটা গোল শেপ, যদি এটা অ্যানিমেট হচ্ছে একটা শেপ, এই শেপটা কিন্তু এই জায়গায় থাকবে, এটা কিন্তু নড়ার কোনো সুযোগ নেই, এই জায়গায় থাকবে শেপ। এটাকে আপনি মার্জিন দিয়ে বরাবর রেখে দিতে পারেন,
কারণ এটা তো আর ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, মার্জিন দিয়ে করাটাই বেটার, অনেক সহজ হয়ে যাচ্ছে, তাই না? তখন আমি মার্জিন দিয়ে সুন্দর করে জায়গা মতো বসাই দিলাম। আবার এখানে দেখেন, এখানে যদি মার্জিন দিই ঘটনাক্রমে এখানে যদি 2 লাইন হয়ে যায় তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকতেছে না। সেক্ষেত্রে এইটা ব্যবহার করার ক্ষেত্রে আবার ওই ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে কাজ করাটাই বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে। বুঝতে পারছি যে আমার কাজ দেখে বুঝতে হবে যে কোন কাজটা আমার ভালো হবে বা কোনটা কোন জায়গায় বেশি স্ট্যান্ডার্ড হবে। আমি একটা কাজ করি, এত সময় ছিল আমার প্যারেন্টস এর ভিতর একটা মাত্র চাইল্ড, তাই নিয়ে আমরা নাড়াচাড়া করছি। এখন প্যারেন্টস এর ভিতরে 3টে চাইল্ড বানাইলাম, এই 3টা চাইল্ডকে আমি পজিশন অ্যাবসলিউটলি নাড়াচাড়া করব, দেখি কিভাবে সম্ভব হয়। তো এবার ধরলাম আমি মেইন, তার ভিতরে বক্স 1, উইথ করলাম 150 করলাম, হাইট করলাম 150, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এখান থেকে একটা কালার দিয়ে দিই ব্ল্যাক। নরমালি এতটুকু দিয়ে যদি আমি সেভ করি এই কোণায় চলে আসার কথা, চলে আসছে। আচ্ছা একটু বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি এটাকে পজিশন অ্যাবসলিউট দিব, পজিশন অ্যাবসলিউট দিয়ে মনে করেন আমি এই কোণায় নিয়ে আসবো, নিচে বটম থেকে 0 রাইট থেকে 0-তে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসি। সো এটার প্যারেন্টস, যে প্যারেন্টসকে অলরেডি পজিশন রিলেটিভ করা আছে, সুতরাং সে তার প্যারেন্টস এর বাইরে এমনি যাবে না, প্যারেন্টস কে কেন্দ্র করে এসে ঘুরবে। জাস্ট পজিশন অ্যাবসলিউট করে দেন, অ্যাবসলিউট। আচ্ছা আমি একটু কিছু ইন্টার দিয়ে জায়গা তৈরি করি, রাইট থেকে করে দিলাম 0, বটম থেকে করে দিলাম 0। পারবো না করতে? অসুবিধা নেই, চলে আসছে। এইটাকে টান দিয়ে আমি এটার উপরে নিয়ে আসবো, এখন এটাকে ধরে আমি এর উপরে নিয়ে আসবো, আনা যাবে? অথবা মনে করেন এটা থাক, এটা যেখানে আমি রাখছি সেখানে থাক, আমি আর একটা ডিবোতে তৈরি করছি সেটাকে একটু ডিজাইন করে ফেলি। বক্স 2 খেয়াল করেন ভালো করে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে আসি। এটাকে একটু বড়ই করি, ছোট না করে একটু বড় করি। সেভ করলাম, কোথায় বসছে? উপরে বসছে, কালোটা নিচে চলে গেছে, তাই তো? এখন আমি এটার উপরেই বসাবো, কিন্তু কালোটাকে আমি উপরে নিয়ে আসবো। বুঝতে পারছেন? আচ্ছা এটা তো আমার উপরে চলে আসলো, আমি যদি চাই যে এই যে D3 যেটা বক্স 3 সেটা নিচে চলে আসুক, বক্স 2টা উপরে চলে আসুক, ঠিক আছে না? কারণ একটা ডিভ এর উপরে নিচে করার কাজটা তো আমরা জানি পজিশন অ্যাবসলিউট ছাড়া পসিবল হচ্ছে না। সো পজিশন অ্যাবসলিউট তো অলরেডি করছি, করার পরে একটা প্রবলেমে পড়ে গেলাম যে আমার কখনো কখনো একটাকে উপরে একটাকে নিচে নামানোর প্রয়োজন হতে পারে, একটা পাওয়ার বেশি করে উপরে নিয়ে আসতে হবে, একটা পাওয়ার কম দিয়ে নিচে নামাই নিতে হবে। ওকে, তো এটাকে বলা হয় জেড অক্ষ। আমরা তো 2টা অক্ষ চিনি, এক্স অক্ষ একটা, ওয়াই অক্ষ একটা, আর একটা আছে জেড অক্ষ। জেড অক্ষ হচ্ছে একটু উপরে ভেসে ওঠা। ওকে, আচ্ছা 3D এর মতো মনে হয় কেমন যেন স্ক্রিন থেকে বাইরে বের হয়ে আসতেছে এরকম। জেড অক্ষ নিয়ে কাজ করার জন্য আমরা যে প্রপার্টি পাই যার নাম হচ্ছে জেড ইন্ডেক্স। ওকে, জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের ভ্যালু হিসেবে আমাকে কোন একটা নাম্বারিক ভ্যালু দিতে হয় আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে? যে কোনো একটা নাম্বারিক ভ্যালু দিতে হয়। সেখানে আমি দিয়ে দিলাম 9। সো বক্স 2 এই যে কি বলা হয় 3 নম্বর যে এটা ডিপটা, এই ডিপটার আমি ভ্যালু দিয়ে দিলাম 9, তার মানে সে অনেক উপরে আছে। আর কালো যেটা, কালোটা হচ্ছে বক্স 1, এটাকে আমি জেড ইন্ডেক্স করে দিলাম 9। এবার বলেন তো কোনটা বেশি উপরে থাকবে? এই কালোটা, তাই তো? তাই হবে, উপরে চলে আসছে। খুব কি কঠিন? ঝাপসা, এটা তো ঝাপসা বা হালকা করার কোনো কাজ না,
এটা হচ্ছে যে কার উপরে কাকে প্রাধান্য দেবো সেটার কাজ, কোনটাকে আমি উপরে দেখাবো কোনটাকে আমি নিচে দেখাবো। ক্লিয়ার? এটা আমরা যে কোনো কিছু দিতে পারি, এখানে দিয়ে দিলাম 1, হ্যাঁ উপরে 2, তাও হচ্ছে, তাও হচ্ছে। কিন্তু আমরা একটা বদ অভ্যাস হয়ে গেছে, আমি 9 এর নিচে বেরো দিতে পারি না, আমি 9টাই বেশি ব্যবহার করি, ভালো লাগে। চলে আসছে। কখনো কখনো এই সমস্ত ক্ষেত্রে আমাকে মাইনাস ভ্যালু ব্যবহার করা লাগবে, তো ওই রকম সিচুয়েশনে যখন পড়বো তখন আমি দেখাই দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ছোট হাতের। এই অক্ষরটা যখন সামনে লেখার প্রয়োজন হয় তখন দেখবেন যে বড় হাতের হয়ে গেছে, কোনো ধরনের হাইফেন বা কোনো ধরনের ছাড়া, ঠিক আছে? মানে কি, এর কারণ হলো যদি আপনি লিখতেন ইন্ডেক্স এক্স, সাপোজ এক্স বা জেড, ঠিক আছে, কেমন যেন এই সব কিছু মিলে একটা শব্দ, ঠিক আছে? এটা কিন্তু দুইটা শব্দ সে বের করতে পারতেছে না। যখনই আপনি এইখানে জেডটা বড় হাতের করে দেবেন, দেখেন নিচে থেকে লাল দাগটা চলে গেছে, তখন সে বুঝে নিয়েছে যে এটুক আলাদা এটুক আলাদা। ক্লিয়ার? আবার যদি এটাকে ছোট হাতের জেড দিয়ে মাঝখানে একটা হাইফেন দেন, তাও তো কোনো প্রবলেম ছিল না। ক্লিয়ার? এইভাবে লেখা, এই যে শেষেরটাকে একটু বড় হাতের করে লেখা, এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস আকারে লেখা, তো কোনো কোনো প্রপার্টি আমাকে ক্যামেল কেস আকারে লিখতে হয়, এটা স্ট্যান্ডার্ড। সিএসএস করার ক্ষেত্রে যদি ক্যামেল কেসের জায়গায় আমরা এমনিও লিখি তাও কাজ করে, অসুবিধা হয় না, বাট সার্ভারে তুললে কাজ করে না। না না না, কিছুই না, এটা একটা পাওয়ার, জাস্ট একটা পাওয়ার, মানে ইউনিট না, এটা পাওয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসবো যে কি করে এই কালারটাকে একটু ঝাপসা করে, তাই না? ঝাপসা করে, অর্থাৎ অপাসিটিটা কিভাবে কমায় দেয়। আচ্ছা, এখানে দুইটা কি জিনিস আছে। সাপোজ আমি বক্স 1 এর ভিতরে একটা AS2 ট্যাগ নিলাম, কিছু লিখে দিলাম, কি লেখা যায়, দিস ইজ সামথিং, লিখলাম একটা কিছু আর কি, আসছে তো লেখাটা। আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ঝাপসা করে দেবো, খেয়াল করেন, ঝাপসা করে দেবো। দুই ভাবে করা যায়। প্রথম কথা হলো যে এই যে বক্সটা, প্যারেন্টসটা, এই প্যারেন্টসকেই তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, তাই না? এই প্যারেন্টসকে আমি অপাসিটি নামে প্রপার্টি ব্যবহার করতে পারি। অপাসিটি কাজ করে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 0 হচ্ছে একদম ভ্যানিশ হয়ে যাবে, 1 দিলে হচ্ছে 100% ফিল দেখাবে আর কি। ওকে, যদি 0 দেই, দেখেন কিছুই দেখা যাবে না, পুরো ভ্যানিশ হয়ে গেছে। ওকে, আর যদি 1 দেই, এখানে 100% ফিল দেখাবে। আর যদি আমি এখানে 0.5 দেই, তাহলে কি 50% দেখাবে। বুঝতে পারছেন? ঝাপসা হয়ে গেছে, এবার ঝাপসা হয়ে গেছে। বাট প্রবলেমটা কি হয়েছে বলেন তো? লেখা সহ ঝাপসা হয়ে গেছে। এটার প্রবলেম না। আমরা চাচ্ছি যে লেখাটা লেখার মতোই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা ঝাপসা হবে। বুঝেন ভালো করে, এটাও আমাদের লাগবে। এই যে অপাসিটি না, পুরো প্যারেন্টসকে ধরে অপাসিটি 0 করে দাও, ওটা লাগবে। কোথায় লাগবে আমি একটা জায়গা দেখাই দিই আপনাদের। এখানে দেখেন, এই যে সাবমেনুগুলো না, সাবমেনুগুলো অপাসিটি 0 করে রাখা আছে। যখন এখানে কার্সর নিচ্ছি তখন অপাসিটি 1 হচ্ছে। ক্লিয়ার? সো এইরকম বেশ কয়েকটা জায়গায় আমাদের লাগবে অপাসিটি পুরো প্যারেন্টসকে ধরে, পুরো ডিপটাকে ধরে ভ্যানিশ করে দেওয়া লাগবে। ক্লিয়ার? বাট এখানে আমাদের প্রয়োজন হলো যে পুরো ডিপটাকে ভ্যানিশ করবো না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে ভ্যানিশ করবো। ওকে, সেক্ষেত্রে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা হেক্সাকোড ব্যবহার করছি না, হেক্সাকোডটা বাদ দিয়ে এখানে আমাকে RGBA ফরম্যাটটা ব্যবহার করতে হবে। RGBA, ক্লিয়ার? আমি এখানে অপাসিটিটা আগে 1 করে দিই, 1 করে দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে RGBA তে কনভার্ট করে ফেলতে হবে। সহজ, কন্ট্রোল ই চাপবেন, এই যে এখানে দেখেন একটা বার আছে, এই বারটা ধরে যখনই টান দেবেন তখন দেখবেন যে অটোমেটিক RGBA তে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার?
সো আরজিবি এর ফুল ফর্ম রেড, গ্রিন, ব্লু, আলফা। বেশ করে আলফা 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 বেশ করে কালার চেঞ্জ করলে এইগুলো আসে। হ্যাঁ কালার চেঞ্জ করার আগে যে বারটা আছে হ্যাঁ অপাসিটি হচ্ছে আলফা। এটাও 0 থেকে নিয়ে 1 পর্যন্ত। আচ্ছা, এখানে পিছনে যদি কোনো লেখা থাকতো বা পিছনে কোনো কন্টেন্ট থাকতো তাহলে কেমন যেন পিছনেটাও দেখা যেত। বুঝতে পারছেন? বোঝেননি মনে হয়, আমি দেখাচ্ছি বুঝে। এটাকে আপাতত বন্ধ রাখি, এটাকে টপ থেকে না করে আমি বটম থেকে করে দিই। 100 পিক্সেল রাইট থেকে। বুঝতে কষ্ট হচ্ছে? না বুঝতে কষ্ট হচ্ছে না, মনে রাখতে সেভ করি একবার করলে কি হচ্ছে এবং এটাকে জেড ইন্ডেক্স দিয়ে সবার উপরে নিয়ে আসি। খেয়াল করছেন পিছনের জিনিসপত্র দেখা যাচ্ছে, স্বচ্ছ হয়ে গেছে। তো পারা যাবে না এটা? কারো কোনো কনফিউশন আছে এই পজিশন নিয়ে? স্যার আরেকবার দেখেন এই যে এই লাস্টের কাজটা কালারের কাজটা? হ্যাঁ যে কালার থেকে একটু দেখেন, মানে কালার থেকে আচ্ছা, কালারটা মনে করেন এখানে আমি দিয়ে দিলাম ব্লু কালার দিয়ে দিলাম, বা ব্লু কালারটা চোখে লাগবে। এটা হচ্ছে সলিড কালার, একদম সলিড কালার। আমি চাচ্ছি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে অপাসিটি করতে, পুরো ডিপটাকে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এই হেক্সাকোডকে আরজিবি তে কনভার্ট করতে হবে। ওকে, হেক্সাকোডটাকে আরজিবি তে কনভার্ট করে ফেলতে হবে। কিভাবে? কন্ট্রোল ই চাপেন, এখানে দেখেন একটা বার আছে, এটা হচ্ছে অপাসিটি কমানো বাড়ানোর জন্য। ওকে, কমাই দেন, দেখেন অটোমেটিক্যালি আরজিবি তে কনভার্ট হয়ে গেছে। এখন এখানে সর্বশেষ যে 4 নম্বর যে ভ্যালুটা দেওয়া আছে, এখানে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত কাজ করে। যদি 1 দেন কোনো ডিফারেন্স নেই, এরকম। সরি, প্রবলেম কি? ব্র্যাকেটটা কেটে ফেলছে, আরজিবি এর পর এটা ব্র্যাকেট হয়। আসছে? যদি 0 দেই ব্যাকগ্রাউন্ড কালারটা ভ্যানিশ হয়ে যাবে। চলে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন 0 এবং 1 এর মাঝখানের কোনো ভ্যালু যদি আমি দেই, যেমন 5 দিলাম, তাহলে 50% কালারটা দেখা যাবে। ক্লিয়ার? এটাও লাগে আমাদের, এটাও আমাদের প্রয়োজন হয়। কোথায় প্রয়োজন হয় দেখি, এখানে কোনো উদাহরণ আছে কিনা। এই যেখানে দেখেন, আর একটা ওই জেনারেট করতে ওরা ছিল মনে হচ্ছে। এখানে আছে না, এই যে এখানে আচ্ছা খেয়াল করছেন কালো একটা ওভারলে চলে আসতেছে। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম একটু কমাই দেওয়া আছে। হোভারটা আমি এখন দেখাই, হোভারটা দেখাবো, অসুবিধা নেই। কোনটা? এখানে বলছি উপর থেকে যে মানে স্পেসটা দেয় যে সাদা করে আছে, এটা কি দিক দিয়ে নিয়ে এটা না এই যে মানে স্যার দুইটা পিকচারের মাঝখানে এটা এই যে এটা ওইটা উপরেরটা, এটা উপরে কিছু মার্জিন লেখা এটা কি? এটা মার্জিন, এটা কি পুরো যে পুরো আরো তো উপরে আছে, এটা কি সব ওখানে নেওয়া কিভাবে নেওয়া যেতে পারে? দিক দিয়ে বা মার্জিন দিয়ে আপনি একটা মাথা কাটান, কিভাবে নেওয়া যেতে পারে, তারপর আমি অ্যান্সার দিয়ে দেবো। এটা তো এতদিনে বুঝে ওঠার কথা। এতটুকু হচ্ছে আমাদের একটা ডিপ ছিল, হ্যাঁ তাই না? তো এই টোটাল ডিপটাকে যদি আমি নিচের থেকে একটু মার্জিন তৈরি করে দিই, তাহলে হয় না? হয়ে গেল। বুঝতে পারছেন? ওটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিতে হবে। মার্জিন দিলে তো কালো সাদার কোনো প্রশ্ন আসে না। মার্জিন তো মার্জিন, জায়গা তৈরি করে দেবে। আপনি মনে হয় মার্জিনের ক্লাসটা ভালো করে দেখেননি। মার্জিনের ক্লাসটা ভালো করে দেখেন। আচ্ছা, এই টপিকটা কি আর কোনো প্রবলেম আছে কারো? সামনে আগাবো? আচ্ছা, আমাদের একটু মানে স্পিড বাড়াইতে হবে এখন থেকে। তো একটা কাজ করি, আমি এখান থেকে 1 এবং 2 দুটাকে কমেন্ট করে রাখি।
ফালাই না দিয়ে কমেন্ট করে রাখি, তাহলে তার পাচ্ছে না। এই ডিপটাকে নিয়ে আমরা একটু কারসাজি করি, এর ভিতরে কন্টেন্ট গুলোকেও ফালাই দিই, বা একটা কাজ করি, এখানে কন্টেন্টটা থাকুক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে একটা ডিপ নিয়ে কাজ করি, আর এই দুটোকে কমেন্ট করে রাখি। চলে আসছে। এখন এই বক্স টু কে আমি রাইট থেকে করলাম 0 না করে আমি যদি -100 পিক্সেল করতাম কি হতো বলেন তো? রাইট থেকে -100 পিক্সেল, তার মানে আরো পুরোটা এদিকে চলে আসছে না, ডানে আসছে তো। বটম থেকেও যদি আমি করতাম সাপোজ 50 পিক্সেল, একই তো কথা, নিচের দিকে আসবে। আচ্ছা, এখন এই বক্সটাকে আমি চাচ্ছি গোল করতে, গোল একদম সার্কেল করে ফেলবো। হ্যাঁ, ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেলটা পরে, আগে সার্কেলটা করি। হ্যাঁ, রেডিয়াস করতে হবে, তার বর্ডারটাকে এরকম চাপায় আনতে হবে ভিতর দিক দিয়ে। এই কাজটা করার জন্য আমরা যেটা ব্যবহার করব, বর্ডার রেডিয়াস করে দিলাম সাপোজ 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। যখন 10 পিক্সেল করব, দেখেন এই কর্নার থেকে 10 পিক্সেল এরকম বাঁকা হয়ে আসতেছে, খেয়াল করছেন তো? 10 পিক্সেলের জায়গা যদি আমি 50 পিক্সেল করি, দেখে কি হয়? সিম্পল একটা কনসেপ্ট আসছে। 50 পিক্সেলের জায়গায় আমি যদি 100 পিক্সেল করি কি হবে? হয়েছে তো? 100 পিক্সেলের জায়গায় যদি আমি 150 পিক্সেল করি কি হবে? এখন কি হবে? হ্যাঁ, কিছুই হবে না, হাইয়েস্ট ভ্যালু তো দেওয়াই হয়ে গেছে তাকে, সে তো পুরো গোল হয়ে গেছে, আর কি করে সে চাপবে? ঠিক আছে, পিক্সেল আপাতত এখনো পিক্সেল নিয়ে কাজ করতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে এখানে বুঝতে পারলাম যে সর্বোচ্চ আমরা 100 পিক্সেল পর্যন্ত ব্যবহার করতে পারি, তার মানে টোটাল ডিপের যে সাইজটা তার অর্ধেক পর্যন্ত রেডিয়াস ব্যবহার করতে পারি, এর থেকে বেশি দিয়ে কোনো লাভ নেই। অনেকে দেখবেন এখানে বিশাল বড় একটা সংখ্যা এখন দিয়ে রাখে, এটা ইলজিক্যাল, ঠিক আছে, এটা ভালো না, স্ট্যান্ডার্ড না। আমি ভালো অনেক ডিজাইনারের কাজ দেখছি এরকম করে রাখে, মানে ডিপের যে সাইজ তার অর্ধেক পর্যন্ত দিলে কাজ করবে, এর বেশি দিলে সে আর করতে পারবে না, কাজ করাইতে পারবে না। আচ্ছা, সেম টু সেম এখানে আমি চাইলে পার্সেন্টেজ ব্যবহার করতে পারি, বুঝে নাই? অবশ্যই ব্যবহার করা যাবে, পার্সেন্টেজ যদি ব্যবহার করি কমে আসছে, তো বুঝতেই পারছি যে এখানে আমি সর্বোচ্চ 50% ব্যবহার করতে পারবো, ঠিক আছে, 50%। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করার কথা ছিল যে কোনটা ব্যবহার করা স্ট্যান্ডার্ড, কোনটা? দুটোটাই স্ট্যান্ডার্ড এবং দুটোটাই আমাদের ব্যবহার করতে হবে। যখন আমরা অ্যাকুরেটলি সার্কেল তৈরি করতে যাব তখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করব, আদারওয়াইজ সব জায়গায় পিক্সেল ব্যবহার করব, পিক্সেল, ঠিক আছে। জাস্ট যদি আমরা সার্কেল তৈরি করতে চাই সেই ক্ষেত্রে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে উইডথ এবং হাইট সেম থাকা লাগবে, আর না হলে কিন্তু ডিমের মতো হয়ে যাবে। এখানে আমি করে দিলাম সাপোজ 400 পিক্সেল, ডিমের মতো হয়ে যাবে, ক্লিয়ার? অ্যাকুরেটলি গোল করার জন্য উইডথ এবং হাইটটা করতে হবে সেম টু সেম, স্কয়ার করতে হবে, কারণ সেটা চতুর্দিক থেকে চেপে আসবে সমানভাবে। এরপরে বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, এখানে একটা মুখস্থ কথা মনে রাখবেন যে যখন আমরা গোল করতে চাইবো অ্যাকুরেটলি গোল, এরকম গোল, তখন পার্সেন্টেজ ব্যবহার করব, আদারওয়াইজ সব জায়গায় আমরা পিক্সেল ব্যবহার করব, এটাই স্ট্যান্ডার্ড। বা এটা না করলে অনেক জায়গায় প্রবলেমে পড়ে যাবেন, পিক্সেল ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, কোনটা হাফ আছে? এটা এদিকে আসতেছিল,
এটা কিভাবে করছে, লজিকটা কি? আমি তো জায়গা মতো নিয়ে আসছি, আমি কিন্তু জায়গা মতো নিয়ে আসছি না আমার ডিপটাকে। বা আমি যদি আরেকটু নিচে নামাইতে চাই, কই, এখানে করে দিলাম বটম থেকে 100 পিক্সেল। আমি কিন্তু আমার ডিপটাকে জায়গা মতো নিয়ে আসছি। এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো প্যানেলসকে একটা কমান্ড দিয়ে রাখতে হবে যে তোমার ভিতরে কোনো কন্টেন্ট যদি তোমার থেকে বাইরে চলে যায়, যতটুকু বাইরে চলে যাবে অতটুকু খাওয়া হয়ে যাবে, দেখা যাবে না। এই প্রশ্নটা সুন্দর করছিলাম জি, যে পাশাপাশি যদি কোনো থাকে, তো আমি চাচ্ছি যে পুরো সার্কেল দিলাম এই যে ভিতরে টুকু দেখা যায় বাইরে দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ। সেটা কি হবে? এইটাই আসতেছে। আমাকে বলতে হবে প্যারেন্টসকে একটা কমান্ড দিতে হবে, তোমার ভিতরের কোনো কন্টেন্ট যদি বাইরে চলে যায় সেটা যেন বাইরের অংশটুকু দেখা না যায়। ঠিক আছে, এই কাজটা করার জন্য এই প্যারেন্টসটাকে বলতে হয় ওভারফ্লো হিডেন। প্যারেন্টস, নট চাইল্ডকে। ওকে, প্যারেন্টসকে কারণ আমরা যা মানে ই করে দিচ্ছি হলো প্যারেন্টসটাকে আমরা একটা সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছি যে প্যারেন্টস এর ভিতরে বাইরের কোনো কন্টেন্টও শো করাইতে পারবে না, ভিতরের কোনো কন্টেন্ট বাইরে চলে গেলে সেটাও শো করবে না। ক্লিয়ার? ওভারফ্লো হিডেন। এর দুটো ভ্যালু আছে, ওভারফ্লো এক্স ওয়াই দুটোই আছে। ক্লিয়ার? ওভারফ্লো হিডেন। ওভারফ্লো নিয়ে মেলা কাজ আছে, আমরা আপাতত একটা শিখলাম, আরো শিখবো সেটা ধরে। জি জি, গত দিনের পেজ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার সবার? ওভারফ্লো হিডেন মানে কি? ওভারফ্লো হিডেন মানে হচ্ছে ওই এরিয়ার ভিতরে যদি বাইরের কোনো এরিয়ার কন্টেন্ট চলে আসে সেটাও দেখা যাবে না, আর ওই এরিয়ার ভিতরে কোনো কন্টেন্ট যদি বাইরে চলে যায় সেটাও দেখা যাবে না। সে তার দরজা জানলা বন্ধ করে বসে থাকবে। ও বিষয়টা ওরকম, এই ওভারফ্লোটা যদি আমরা চাইল্ডে দিই তাহলে কি ওই প্যারেন্টস এর চৌকোনো কিছুই হবে না। চাইল্ডে দিলে তো ইলজিক্যাল কাজ হবে, চাইল্ডে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা সার্কেলের যদি বাইরের অংশটুকু রাখতে চাই, ভিতরের অংশটুকু যদি বাইরের অংশ রাখতে চাই, ভিতরের অংশ দেখাবো না, তাই কি করবো বলেন? কি করবো? লজিক কি বলে বলেন? অপাসিটি দিয়ে মেইন উপরে নিয়ে সেরকম কিছু। এটা আপনার কাজ থাকলো, হোমওয়ার্ক করেন। তাহলে একটা ডিবির উপরে নিয়ে আসতে পারে। রাইট, জেড ইংলিশ দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি আরেকটা ডিপ রাখবেন টোটাল এই, আচ্ছা ডিপ না রাখলেও হয়। আমি প্যারেন্টস যেটা এটাকে বলে দিলাম জেড ইন্ডেক্স, মেলাগুলো জেড ইন্ডেক্স দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম সাদা, 3টে এফ মানে হচ্ছে সাদা। আর 3 নম্বর যেটা সেটা জেড ইন্ডেক্স একটু কমাই দিলাম, 1 দেওয়া আছে। সেভ করলাম। হবে না? আচ্ছা, যদি না হয় কোনো ব্যাপার না, আমাদের হাতে আরো অনেক অপশন আছে, আমরা বহুত কিছু করতে পারি। আপাতত ওভারফ্লো হিডেনটা বাদ দিয়ে এখানে একটা কাজ, এই কাজগুলো একটু অন্যভাবে করে, বাস আমি এভাবে দেখাচ্ছি। এখানে একটা ডিপ দিলাম, নাম দিলাম টেস্ট, সেভ করলাম। সেভ করে ডট টেস্ট উইথ 100% হাইট, 100% পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0। জি জি, আচ্ছা আচ্ছা, মেইন ডট টেস্ট। আচ্ছা, না মেইন না দেওয়া হলেও প্রবলেম হবে না, আর কোনো ক্লাস নেই। ওকে, এখন এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কই গেল টেস্ট? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সরি, কি দেওয়া যায়? হোয়াইট কালার দিয়ে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। ক্লিয়ার?
হ্যাঁ মার্জিনের ব্যাকেটে তো আসে রোটেশন। ডিপটাকে উপরে উঠাই দিলাম, ভিতরে এই প্যারেন্টস এর সমপরিমাণে একটা ডিপ তৈরি করে তাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে পুরো জায়গা বরাদ্দ করে তাকে বসাই দিলাম, বসো তুমি জায়গা। বা আমি চাইলে ছোটটা ডিপ রেখেও তাকে কোনায় নিয়ে বসাইতে পারতাম। ঢেকে দিতে হবে, ওইটুকু দেখো আমি ঢেকে দিলাম আর কি, যে কোনো পন্থায়। লাস্টে যে ডিপটা টেস্টটা হ্যাঁ ওটা যদি আগে পরে যে কোনো ব্যাপার না, আমি আগে পরে নেওয়াটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে পজিশন নিয়ে কাজ করতেছি। মাঝখানে দাগ থাকবে তখন থাকবে, এখন তো দেখেন বাকিটা থেকে নাই এটা নাই এক্সেপ্ট ওইখানেও আছে। মানে এই যে মার্জিনের জায়গাটা দেখা যাবে, তাই একটু যারা কমাই দেন। তো ওখানে হ্যাঁ এটা তো নিজেই পারার কথা। রাইট থেকে করে দেন 1 পিক্সেল, আমি মার্জিন দিয়েছিলাম কত, 2 পিক্সেল নাকি 2 পিক্সেল। সো রাইট থেকে করে দেন 2 পিক্সেল, আর বটন থেকে করে দেন 2 পিক্সেল, 2 পিক্সেল। একটু যারা সরে যাবে, এখানে মার্জিনটা চলে আসবে। আর এটাকে একটু সরাই দেন বা এটাকে নিচে নামাই দেন, অথবা এই যে সেকশনটা তৈরি করলাম তাকে একটা বর্ডার দিয়ে দেন। কনফিউশন মনে হচ্ছে, এটা রিজন করা দরকার ছিল। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, এখানে একটা নিউ ফোল্ডার করলাম, কিছুই লিখলাম না। এর ভিতরে আমি একটা ইমেজেস নিই, সিএসএস এর ভিতরে style.css, এখানে বলে দিলাম index.html। পুরোটাকে আমি সরি গেট ওপেন করি কেন, আচ্ছা আজকে শিখবো এটাকে বলা হয় বিফোর আফটার। সিএসএস টা লিংক করে ফেলি, style.css। বিফোর আফটারটা কি জিনিস সেটা আগে দেখে আসি। সাপোজ এখানে আমি একটা h1 ট্যাগ নিলাম, ভিতরে লিখলাম ওয়েলকাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে আমি ওপেন করি, চলে আসছে না? এখন আমি চাচ্ছি যে এই ওয়েলকাম কথাটার আগে, এই লেখাটার আগে আরেকটা কিছু অ্যাড হয়ে যাক, আরেকটা ধরেন একটা টেক্সট অ্যাড হয়ে যাক, বা অনেক সময় আমাদের সিম্বল অ্যাড করার প্রয়োজন হয়, কিছু একটা অ্যাড হয়ে যাক। ওকে, সেটা আমরা কিভাবে করব? সেটা যদি আমরা করতে চাই, যেমন ধরেন আমি ওয়েলকাম কথাটার আগে এরকম একটা হাইফেন অ্যাড করতে চাই, আমার HTML এর ভিতরে গিয়ে লিখতে হচ্ছে, চলে আসতেছে। হ্যাঁ বুঝতে পারিনি, আমি জোরে বলেন। স্টিকারের বিষয়টা আমি এখন আসেনি, ওটা দেখাবো, ওটা পিএইচডি নিয়ে যখন কাজ করবো তখন দেখাবো। আচ্ছা বুঝতে পারছেন, এই জিনিসটা আমি এখন HTML এর মাধ্যমে করবো না, CSS এর মাধ্যমে করব। ওকে, যেন আমি পুরো ওয়েবসাইটে যতগুলো h1 ট্যাগ আছে সবগুলো শুরুতে অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি। ক্লিয়ার? একটা বাস্তব উদাহরণ একটু পরে দেখাচ্ছি, অনেকটা কনফিউশন হবে যে কেন আমরা এত কষ্ট করে CSS দিয়ে করবো, আমরা তো HTML এ করতেই পারতেছি, তাই না? প্রশ্ন আসতে পারে, বাট দেখাচ্ছি কেন আমরা করবো। আসছে, চলে গেছে। সো এটা যদি আমি যেটা আমরা অ্যাড করব সেটা অ্যাকচুয়ালি মূল কন্টেন্টের বাইরে থাকবে, যেটা যেমন মূল কন্টেন্টের ভিতরেই থাকবে, মূল কন্টেন্ট অংশ হয়ে যাবে। এই যে কন্টেন্ট না, এই কন্টেন্টের আগে বা পরে আমি কিছু বসাবো। আর সেটা কি মানে এর সাথে মানে ইনপুট থাকবে নাকি এক্সপুট থাকবে? এই যে করার দরকার তো নাই। CSS এ যখন করব, অর্থাৎ আমি এই টেক্সটের সাথে আরেকটা হাইফেন অ্যাড করতে চাই জাস্ট, অর্থাৎ এটাও কিন্তু আমার টেক্সটের একটা অংশ, মূল কন্টেন্টের একটা অংশ। এটা তো আমরা HTML এ অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতাম, বাট এই কাজটা এখন করব CSS এর মাধ্যমে। ওকে, এতটুকু ডিফারেন্স।
হ্যাঁ, এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে S1টা ধরতে হবে। S1টা ধরে দুইটা কলম দেবেন, দুইটা কলম দিয়ে বলবেন যে বিফোর নাকি আফটার। বিফোর বললে আগে অ্যাড হবে, আফটার বললে পরে অ্যাড হবে। ঠিক আছে, সো বিফোর দিলাম, বিফোর দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চলো নিচে নেমে আসেন। ওকে, এটা হচ্ছে সুডো ক্লাস এলিমেন্টের একটা প্রকার, বিফোর এবং আফটার। বুঝি নেই? ওটা মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট এই সিনট্যাক্সটা মুখস্থ রাখলেই হবে। দুইটা কোলন দিবেন, তারপরে দিবেন বিফোর। ওকে, এখানে দুইটা কলনের জায়গায় একটা কলন দিলেও কাজ করে, বাট নন স্ট্যান্ডার্ড, করা যাবে না। এখানে আমাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, যে প্রপার্টির নাম হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট প্রপার্টি। এরপরে একটা ক্লোন দিবেন, কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, যেটা ইচ্ছা। ওকে, আমি যে কোনো একটা, আমি সাধারণত সিঙ্গেল কোটেশনটা বেশি ব্যবহার করি। এখানে বলে দেন একটা হাইফেন দিয়ে দেন, দিয়ে সেমিকোলন দিয়ে বের হয়ে আসেন। এটা আমার HTML এর কারণে আসছিল, রিলোড দেন, এখন আসছে CSS এর কারণে। ওকে, আমি এখান থেকে কিন্তু ফালাই দিয়েছি, এখানে কিন্তু নেই। আমি যদি এখানে একটার জায়গায় দুইটা করি, সেভ করি, আসছে না? বুঝতে পারছেন? এটা ব্যবহার করা লাভ কি? আচ্ছা, আসতেছে ওয়েট, অবশ্যই আপনাদেরকে লাভ বুঝাই দেওয়া হবে। কপি করি, পেস্ট করলাম, বিফোরের জায়গায় যদি আমি আফটার করি, পরে আসবে, একই কনসেপ্ট, পরে আসবে। ওকে, আমি এখানে যদি একটা স্পেস দিতে চাই, ঠিক এই বরাবর একটা স্পেস দিয়ে দেন, আর এখানে এই বরাবর একটা স্পেস দিয়ে দেন, সেভ করেন। কাজ করছে? এখন হলো ভাইয়ের প্রশ্ন, যে কেন আমরা ব্যবহার করব, লাভটা কি? ঠিক আছে, আমি একটা ইমেল দিলাম, মনে আছে ইমেল এর কাজ? ইমেল দিলাম, এলআই দিলাম 1 2 3, পাঁচটা নেই, 4 5, সেভ করি। আসছে? এই সার্কেলটা যদি চেঞ্জ করতে চাই, এই যে ডিস্ক আইকনটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আমি চারকোনা করতে চাই, আমরা তো এখানে টাইপ ব্যবহার করতাম, মনে আছে? লিস্ট স্টাইল ব্যবহার করতাম। এখন আমি চাচ্ছি যে এই যে টাইপ আমরা পাইতাম কয় প্রকার? ডিস্ক পাইতাম, সার্কেল পাইতাম, তারপরে ছিল একটা ছিল স্কয়ার ছিল, আর ছিল নান, চারটা। আমি চারটা কোনোটাই ব্যবহার করবো না, আমি হাইফেন ব্যবহার করব। এবার করে দেখেন, পাইছেন কোথায় ব্যবহার করা লাগবে? তখন এগুলো কিছুই থাকবে না, এগুলো সব আমি উঠাই দেবো। আচ্ছা, আমি এই এলআইটাকে ধরি, আগে এলআইটাকে ধরি, দেখাই দিচ্ছি কেমনে করবো। ডট ইমেল ট্যাগ নেম না, এটা শুধু ইমেল স্পেস এলআই। একে ফার্স্টে বলে দিলাম লিস্ট স্টাইল নাম। ওকে, এই লিস্টটাকে এখানে ধরতে গেলে আমরা বলতাম কি টাইপ বা এরকম কিছু একটা, বাট সিএসএস এর মাধ্যমে যদি চেঞ্জ করতে চাই তাহলে লিস্ট স্টাইল দিয়ে নাম করে দেবেন, চলে গেছে। অথবা লিস্ট স্টাইল টাইপও দিতে পারেন, টাইপ, বাট টাইপটা কেউ ব্যবহার করে না, লিস্ট স্টাইল এতটুকুই ব্যবহার করবেন, একই কাজ, চলে গেছে। এখন আমি বিফোর এর মাধ্যমে একটা হাইফেন নিয়ে আসি, এটাকে আবার ধরি, পেস্ট করি, বিফোর কন্টেন্ট কোটেশন, একটা স্পেস দিলাম, আসছে? চাইলে আপনি এখানে ইমেজও ব্যবহার করতে পারেন, চাইলে আপনার মতো বিভিন্ন সিম্বল ব্যবহার করা যেতে পারে, সব ব্যবহার করা যাবে, কিন্তু ওইগুলো আমি এখন আসিনি, ঠিক আছে? ওগুলো আমি পরে দেখাবো, তাহলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ,
এগুলো এগুলো এক প্রকারের আইকন। আচ্ছা, নেটটা একটু স্লো তো আসলে। জি জি, হ্যাঁ, এগুলো আমি ব্যবহারের জন্য দেখাচ্ছি না, এগুলো আমরা যখন ফটোশপ নিয়ে কাজ করবো তখন এগুলো দেখাবো। এই যে দেখেন এখানে হাজার হাজার আইকন আছে, আপনার যে কোনো আইকন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, টিপ টিপ নিয়ে সব আছে এখানে, যত কিছু প্রয়োজন। এগুলোকে ধরে আমি এই এখানে বসাই দেবো, এই যে এখানে বসাই দিলে সে আইকনটা চলে আসবে। ক্লিয়ার? এই হলো একটা কাজ, বিফোর আফটার ব্যবহার করার একটা কাজ। আরো সবচেয়ে মজার কাজ হলো, এত সময় পর্যন্ত পজিশন অ্যাবসলিউট দিয়ে তো আমরা অনেক কাজ করছি, সেই পাচ্ছি, অনেক কাহিনী করছি, অনেক কিছু করছি না। এই সব কাজ এখন থেকে আমরা ডিপ নিয়ে করবো না, সব বিফোর আফটার দিয়ে করবো। বিফোর আফটার দিয়ে ডিপ নেওয়াই লাগবে না, আমার বিফোর আফটার দিয়ে করবো। ঠিক আছে, কষ্ট কমে গেল না? এইচটিএমএল আর হাত দেবো না, সব সিএসএস দিয়ে করবো। আচ্ছা, এই লজিকটা তো বুঝছেন, যত এত সময় যা দেখাইলাম, আশা করি আর কনফিউশন থাকার কথা না, খুব সিম্পল কনসেপ্ট। এখানে একটা কথা বলে রাখি, যে বুঝতে পারছেন অলরেডি যে বিফোর এবং আফটারটা তৈরি করা হয়েছে হচ্ছে কন্টেন্ট লেখার জন্য, কোনো একটা কন্টেন্ট নিয়ে আসার জন্য। চাই সে টেক্সট হতে পারে, কোনো আইকন হতে পারে, কোনো ইমেজ হতে পারে, যা খুশি তাই হতে পারে। কিন্তু সুতরাং যেহেতু কন্টেন্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, এখন বলেন তো যে এই বিফোর এবং আফটার কি সিঙ্গেলটাকে কাজ করবে না করবে না? বুঝেন নাই? আবার বলি, বিফোর এবং আফটারটা তৈরি করা হয়েছে কন্টেন্টের বামে বা ডানে কোনো কিছু নিয়ে আসার জন্য, এতটুকু তো বুঝছেন। এখন বলেন যে তাহলে বিফোর এবং আফটার পর সিঙ্গেলটাকে কাজ করবে? সিঙ্গেলটাকে কাজ করবে? সিঙ্গেল ট্যাগের ভিতরে কোথায় কন্টেন্ট লেখা যায়? সিঙ্গেল ট্যাগের ভিতরে কোথায় কন্টেন্ট লিখে? সিঙ্গেল ট্যাগে কন্টেন্ট লেখা যায়? সিঙ্গেল ট্যাগে কোনো কন্টেন্ট লেখা যায়? আমি লিখবো যে আমার সোনার বাংলা, সিঙ্গেল ট্যাগের কোথায় লিখবো? কন্টেন্ট তো লেখাই যায় না। যেমন আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগের ভিতরে কোথাও কন্টেন্ট লেখা যায়? লেখা যায় না। তার মানে কন্টেন্ট লিখতে হলে আমাকে ডাবল ট্যাগ লাগবে, ওপেনিং ক্লোজিং, তার ভিতরে কিছু লিখতে হবে। এই তো লজিক। তাহলে এবার বলেন তো বিফোর আফটার কি সিঙ্গেল ট্যাগে কাজ করার কথা? কারণ কন্টেন্ট তো সেখানে লেখার জায়গাই নেই। আসলে ব্যাপারটা এরকমই, কোনো সিঙ্গেল ট্যাগে বিফোর আফটার কাজ করে না। ক্লিয়ার? ট্রাই করে দেখতে পারেন যদি বিশ্বাস না হয়। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি যে এটার আমরা কিছু অসৎ ব্যবহার করবো আর কি। তৈরি করা হয়েছে কন্টেন্টের জন্য, আমরা এই যে শেপ বানাবো, ডিবের মধ্যে চারকোনা একটা আকৃতি বানাবো, বিফোর আফটার দিয়ে নাড়াচাড়া করবো, বহুত কাহিনী করবো। ওকে, এখানে ধরেন এই জন্য ওয়েলকাম লেখা আছে, হ্যাঁ এখানে আমি একটা ফুল স্টপ দিলাম, ফুল পুরো সেন্টেন্সটা দেব এখানে লিখবো। আমি বুঝতে পারি। ধরেন ওয়েলকাম এর আমি একটা ফুল স্টপ দিলাম, ফুল স্টপ আগে পুরো সেন্টেন্সটা হয়, ওই সেন্টেন্সটা আমি কনফিডেন্ট লিখেন, কোনো অসুবিধা নেই। সাধারণত এই কাজ আমরা করি না, এই কাজ করার জন্য এই যে কাজটা দেখালাম না, এই কাজ ছাড়া অন্য কোনো কাজ আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে? অথবা অনেক সময় প্রয়োজন হয় যে ধরেন আপনারা একটা টেবিল তৈরি করেছেন, টেবিলের ভিতরে সব ছেলেদের নাম, কোনো মেয়েদের নাম নেই, বিফোরের জায়গা বলাই দেন MR, ঠিক আছে? বা সব মেয়েদের নাম বিফোরে বলে দেন MSS, তাহলে প্রত্যেকটা নামের আগে আপনার মিস মিস্টার কিছু লেখার প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছি? অথবা আপনি কোনো নির্দিষ্ট আইটেম তৈরি করতে চান, নির্দিষ্ট আইটেম, প্রত্যেকটা কথার আগে একটা মানে ডিফল্ট কিওয়ার্ড আছে, যেমন আইটেম নং একটা কিওয়ার্ড আছে, বিফোরে বসায় দেন, তাহলে পুরো টেবিলের সব জায়গায় আপনার কষ্ট করে লিখতে হলো না। অবস্থা যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করবো, এমন না যে সব জায়গায় আমার ব্যবহার করতেই হবে, এমন না। সবকিছু জানতে হবে, কিন্তু ব্যবহার আপনার হায়েস্ট 10% লাগবে, বাকিগুলো শুধু মাথায় থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস তো বুঝতে পারছেন, সেকেন্ড আরেকটা প্রশ্ন করে, তাহলে যেহেতু বুঝে ফেলছেন যে আমরা যেই এলিমেন্টের সাথে বা যে ট্যাগের সাথে বিফোর এবং আফটার ব্যবহার করব, বিফোর এবং আফটার ব্যবহার করার পরে তার ভিতরে কন্টেন্ট নামের প্রপার্টি যদি ব্যবহার না করি, কাজ করার কথা? কথা তো না, কারণ তৈরি তো হয়েছে এই কাজের জন্য। ঠিক আছে না?
আচ্ছা, তো চলেন আমরা একটু অন্যভাবে একটু কাজ করি তাহলে, যে কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে যদি কন্টেন্ট আমার লেখা দরকার না তাও তো কন্টেন্টের ওই উপরটা রাখতেই হবে, আমার রাখতেই হবে, প্রয়োজনে ফাঁকা থাকবো তাও রাখতে হবে। যেমন ধরেন আমি একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে সরি ক্লাস করে দিলাম, টেস্ট নামে একটা ক্লাস সম্ভবত আছে, ডট অ্যানাদার উইথ করে দিলাম আমি 100 পিক্সেল, হাইট করে দিলাম 100 পিক্সেল, আর একটা বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড, সেভ করলাম, কোথায় চলে আসছে। এখন আমি এই যে আগে যেভাবে করছিলাম, এই কোনায় একটা ডিপ নিয়ে আসছিলাম, গোল একটা অর্ধেক দেখা যেত, ওই কাজটা আমি এখন করবো বিফোর আফটার দিয়ে। এর ভিতরে কোনো প্যারাস্টাইল কিছুই আমি দেবো না, এখানে আমার প্রয়োজনীয় কন্টেন্ট থাকবে, কোনো S1 থাকতে পারে, P থাকতে পারে, এগুলো থাকবে। ক্লিয়ার? সো এখন এই অ্যানাদারের আমি একটা বিফোর বা আফটার ধরবো, যেহেতু কোনো কন্টেন্ট লেখার প্রয়োজন নাই, শেপ আঁকার প্রয়োজন, এবং পজিশন দিয়ে সেটাকে নাড়াচাড়া আমি করবো, সো বিফোর আফটার যে কোনো একটা নিলেই হয়। ওকে, কপি করি, পেস্ট করলাম। এই কনসেপ্টটা একটু জটিল, বুঝতে পারলে ভালো, না বুঝলে আবার বলে দেবো আগামী ক্লাসে। সো বিফোর নেওয়ার পরে কন্টেন্ট তো আমাকে রাখতেই হবে, কারণ কন্টেন্টের জন্যই আমার বিফোর আফটার তৈরি করা হয়েছে। নিয়ে আসলাম, উইথ করে দিলাম সাপোজ 50 পিক্সেল, হাইট করে দিলাম 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম রেড। অনেকদিন পরে একটা রেড ব্যবহার করি, কিছুই হবে না, কিছুই আসবে না। যদি কন্টেন্টের ভিতরে কিছু লিখেন, এখানে বলে দিলেন হ্যালো, এখন আসবে, এখন কিন্তু চলে আসছে। বাট কন্টেন্টের ভিতরে যদি ফাঁকা রাখি তাহলে কিছুই আসবে না। লজিক্যালি আসার কথা ছিল, কারণ আমি তো একটা ডিপকে যদি উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সে তো অস্তিত্বে চলে আসে, তাহলে বিফোর আফটারটাও তো অস্তিত্বে চলে আসার কথা ছিল লজিক্যালি, বাট অস্তিত্ব আসবে না। অস্তিত্ব আনার জন্য আমাকে অবশ্যই পজিশন অ্যাবসলিউট ব্যবহার করতে হবে। আর একটা জিনিসের ব্যবহার করা যায়, ওটা আমি এখন বলবো না, পরে বলবো, বাট আমাকে পজিশন অ্যাবসলিউট নিয়ে কাজ করতে হবে, তাহলে আসবে। ক্লিয়ার? স্কোর হবে না, যতটুকু কন্টেন্ট লিখবো অতটুকুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। সে উইথে কাজ করাইতে পারে নাই, হাইটও কাজ করাইতে পারে নাই, জাস্ট সে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কাজ করাইতে পারছে। হ্যাঁ আসবে। আপনি এখানে কিছু একটা লিখে দিয়ে তার ফন্ট সাইজ, তার কালার, তার ডিজাইন যা আছে সব চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, মার্জিন প্যাডিং সব দিতে পারবেন, ঠিক আছে। বাট কোনো কন্টেন্ট না দিয়ে যদি উইথ হাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে অস্তিত্বে আনতে চান, অত সময় পর্যন্ত অস্তিত্ব আসবে না যত সময় পর্যন্ত এই বিফোর বা আফটারকে পজিশন অ্যাবসলিউট না করবেন। মনে থাকবে? সো এখানে আমি করে দিলাম পজিশন অ্যাবসলিউট। আর যখনই পজিশন অ্যাবসলিউট করব তখন আমাদের হাতে চলে আসে চারটা প্রপার্টি। সেখান থেকে আমি টপ ব্যবহার করলাম 0, লেফট ব্যবহার করলাম 0, সেভ করি। এখন চলে আসার কথা, আসছে উপরে চলে আসছে। এখন তো রিলেটিভ করতে হবে, কাকে করব রিলেটিভ? প্যারেন্টস কে? এখানে প্যারেন্টস কে? অবশ্যই অ্যানাদার। সো অ্যানাদারটাকে ধরেন আলাদাভাবে, অ্যানাদার। ও আচ্ছা, উপরে রয়ে গেছে। সো এটাকে করে দিলাম পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। খুব সহজ না? কঠিন কাজ নাকি? খুব সহজ একটা কনসেপ্ট। সে এটাকে আগের মতো করে সার্কেল করে আমরা ডান পাশে কোণায় নিয়ে আসি, এতটুকু যদি করতে পারি তাহলে এটাকে নাড়াচাড়া করে আমার জায়গা বসে তাই করতে পারতেছি। আমি ফার্স্টে করে দিই বর্ডার রেডিয়াস 50% হয়ে গেছে। টপ থেকে না করে আমি করে দিলাম বটম থেকে -25 পিক্সেল, আর
রাইট থেকেও -25 পিক্সেল, যেন একটু বাইরে বের হয়ে আসে, কর্নার থেকে একটু বাইরে বের হয়ে আসে। প্যারেন্টসকে করে দেন ওভারফ্লো হিডেন, ওভারফ্লো। আচ্ছা এটা কিভাবে বুঝবো যে যে কোনগুলো সেটা কি কতটুকু? না আপনি এই সময় হ্যাঁ এখানে যেরকম আমরা বর্ডার রেডিয়াস এটা এখানে লিখছি এটা ওইখানে লিখছি, কারণ আমি গোল কাকে করতেছি, বিফোর আফটার কে করতেছি না, গোল কাকে করতেছি, বর্ডার রেডিয়াস মানে কি গোল করা, গোলটা করতেছি কাকে, এখানে কি অ্যানাদার কে করতেছি গোল, অ্যানাদার মানে হচ্ছে আমার এই এই চার কোণা এই যে বর্ডার ওয়ালা বক্সটা, এটাকে গোল করতেছি না তো, করতেছি এটাকে, লালটাকে। লালটা বানাইছে কেমনে, এই বিফোরের মাধ্যমে, এটা হচ্ছে আমার লাল দিকটা। এটাকে যেহেতু গোল করতেছি সেহেতু এটাকেই তো বর্ডার রেডিয়াস দিতে হবে, দিয়েছি আমরা বর্ডার রেডিয়াস, এই যে ক্লিয়ার। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। হ্যাঁ কেন, দুটোই লাগবে, দুটোই লাগবে, দুটো সমানভাবে লাগবে, এটা আপাতত দরকার নেই, দুটো লাগবে, কারণ আপাতত বললে মাথার উপর দিয়ে যাবে না।